রিপোর্টটা হাতে নিয়ে মহিতোষবাবু বসেই থাকেন। ওঠার ক্ষমতাটুকুও যেন হারিয়ে গেছে। ডাক্তারবাবুর কথাগুলো কানের মধ্যে সমানে বাজছে। বন্দনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, অনেকটা ছড়িয়ে পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে বাদ দিতে হবে। আজ বন্দনাকে সঙ্গে আনেননি, একাই এসেছিলেন রিপোর্ট দেখাতে। কিছুদিন ধরে বন্দনার শরীরটা ভালো যাচ্ছে না। ডাক্তারের কাছে যাওয়ার কথা বললেও বন্দনা যেতে রাজি হতেন না। বলতেন কদিন একটু রেস্ট নিলেই শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ করেই একদিন শরীর খুব বেশি খারাপ হয়ে পড়ায় বাধ্য হয়ে ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তার সব কিছু শুনে কিছু টেস্ট করতে দেন। রিপোর্টে কিছু প্রবলেম আসায় তিনি অন্য একজন ডাক্তারের কাছে রেফার করেন বন্দনাকে। সেখানে আরও পরীক্ষা নিরীক্ষার পর আজকে এই রিপোর্ট হাতে আসে। তারা নিঃসন্তান, একে অপরের বল ও ভরসা। প্রায় 2 বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। প্ল্যান ছিল এবার থেকে দুজনে ঘুরে বেরিয়ে সময় কাটাবেন। ভবিষ্যতে তাদের দেখার মতো কেউ নেই বলে 60 বছর পর্যন্ত তিনি যতটা সম্ভব আয় করে নিজেদের জীবনকে সুনিশ্চিত করার চেষ্টা করেছেন। তেমনভাবে কোথাও বেড়াতে যাওয়া হয়নি। মোটামুটি একটা হিসেবের মধ্যেই থাকার চেষ্টা করেছেন। তার শুধু একটাই চিন্তা ছিল, তার অবর্তমানে বন্দনার যেন জীবন ধারণে কোনো রকম অসুবিধে না হয়। এখন নিজেদের দোতলা বাড়িটি ছাড়াও বন্দনার নামে একটি বড় ফ্ল্যাটও রয়েছে। ব্যাংকে এবং বিভিন্ন স্কিমে বন্দনাকে নমিনি করে বেশ কিছু অর্থও জমিয়েছেন। সব মিলিয়ে এখন যা আছে তাতে দুজনের বাকি জীবনটা বেশ ভালোভাবে কেটে যাওয়ার কথা। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। আজ তাদের সম্মুখে সংকটকাল উপস্থিত। অর্থের অসুবিধা না থাকাতে ভালো জায়গাতেই বন্দনাকে ভর্তি করা হয়। নির্দিষ্ট দিনে সুষ্ঠুভাবে অপারেশন হয়। কিন্তু অপারেশনের পরের দিনই মহিতোষবাবু অসুস্থ হয়ে পড়েন। প্রত্যেক দিন নার্সিংহোমে আসা যাওয়া, খাওয়া দাওয়ার অনিয়ম, বন্দনার জন্য প্রচণ্ড দুশ্চিন্তা, ঘুম না হওয়া, এই সব কিছুর কারণে তার হার্ট অ্যাটাক হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয় না। বন্দনা দেবী হাসপাতালে থাকাকালীনই স্বামীর মৃত্যু সংবাদ পান। তিনি তার স্বামীর মৃত্যু তার বাঁচার ইচ্ছেটাকে একবারে ধ্বংস করে দেয়। আত্মহত্যা করার কথা মাথায় ঘুরতে থাকে। কয়েকদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে সামান্য আয়োজনে বন্দনা দেবী স্বামীর পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করেন। তারা দুজনেই ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। তাদের নিকট আত্মীয়দের সংখ্যা ছিল খুবই কম। তাদের মধ্যেই কেউ কেউ এই সময় তার পাশে এসে দাঁড়ান। কাজকর্ম মিটে যাওয়ার পর তিনি নিজেকে কিভাবে শেষ করবেন সে কথা ভাবতে থাকেন। হঠাৎই তার মনে হয় তিনি চলে গেলে তাদের এই সম্পত্তির কী হবে। তার স্বামী এত কষ্ট করে যেটুকু জমিয়েছেন তা তিনি কখনোই নষ্ট হতে দিতে পারেন না। তারা দুজনেই মানুষের জন্য কিছু করতে পারলে খুব আনন্দ পেতেন। তাই তিনি ঠিক করলেন স্বামীর কষ্টের এই রোজগারের নিজের হাতের অসহায় দুস্থ মানুষদের সাহায্যের কাজে লাগাবেন। সেই সব মানুষদের খুশি তার মৃত্যুর আগে দিনগুলোতে খুশিতে ভরিয়ে দেবে। বাড়ি বিক্রি করে সেই টাকাও এই কাজে লাগাবেন। নিজে আপাতত ফ্ল্যাটটাতে থাকবেন। সব অর্থ খরচ হয়ে গেলে নিজেকে শেষ করে দেবেন। তার আগে ফ্ল্যাটটাকে মানব কল্যাণের সঙ্গে যুক্ত কোনো সংস্থার নামে তিনি লিখে দেবেন। কিন্তু আবারও মানুষ ভাবে এক আর হয় আর এক।
দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। আজ তিনি আর একা নন। অসংখ্য মানুষ আজ তার কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিঃসন্তান বন্দনা দেবী এখন অগণিত সন্তানের মা। তার সন্তানদের মায়ায় তিনি এমনভাবে জড়িয়ে পড়েছেন যে তাদের ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারেন না। তার শরীর খারাপের সময় বা অন্য কোনো প্রয়োজনে তিনি সবসময় তাদের সবাইকে কাছে পান। তারা আপ্রাণ চেষ্টা করে যাতে তার কোনো কষ্ট না হয়। বন্দনা দেবীর এক এক সময় মনে হয় তার স্বামী যেন সকলের মধ্য দিয়ে তাকে আগলিয়ে রেখেছেন, শ্রদ্ধা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তিনি তো এভাবেই তাকে সবসময় আগলে রাখতেন। ইদানিং তিনি আশ্চর্যজনক একটি বিষয় লক্ষ্য করছেন কিছুদিন থেকে। আগে দেওয়ালে টাঙানো স্বামীর ছবির দিকে তাকালে মনে হতো স্বামীর মুখমণ্ডলে চিন্তার বিষাদ ছায়া, বেদনাতে ভরা চোখের দৃষ্টি। কিন্তু এখন সে একই ছবিতে দেখেন আনন্দে উজ্জ্বল মুখমণ্ডল, ঠোঁটের কোণে হাসিটি স্পষ্ট। আজ আর তিনি নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতেও পারেন না, বরং তার এই কর্মযজ্ঞ যাতে আরও সুদূর প্রসারী হয় সেই ইচ্ছেটাই এখন জোরালো হয়ে ওঠে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।